ব্যাটিং করছেন? কার হয়ে ব্যাটিং করছেন মোহাম্মদ সেলিম সাহেব? কখনো আপনাদের শতরূপ ঘোষ, কখনো সাংবাদিকরা বলছেন রবীন দেব, বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। এই এই জোট বা এই আসন সমঝোতা বা এই আবহাওয়াতে আপনি কি মনে করেন জাতীয় কংগ্রেস আপনাদের সঙ্গে কোনো সুস্থ পরিবেশে আলোচনা করতে পারবেন? ক্রোনোলজি নিয়ে আজকে ভারতবর্ষের ইতিহাসে অনেক আলোচনা হয়, তাহলে একটু ক্রোনোলজি দিয়েই শুরু করি। আপনি দোষ দিতে পারেন, আপনি বলতে পারেন, কারণ আপনার কোনো বক্তব্য থাকলে আপনি চিঠি লিখে জানাতে পারেন, কিন্তু পাবলিক ডোমেনে যখন সেলিম সাহেব আপনি বলবেন তখন তো অনেকগুলো প্রশ্ন উঠে আসবে, খুব স্বাভাবিক ব্যাপার সেটা। তাহলে আমি 2016-তে ফিরে যাই। 2016-তে মাত্র 25 লক্ষ ভোটের ব্যবধানে তৃণমূল সরকারকে সরানো যায়নি। বামফ্রন্ট, কংগ্রেস এবং অন্যান্য ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দলগুলো সরকার গড়তে পারেনি, এবং জাতীয় কংগ্রেস এবং আপনারা একসঙ্গে লড়েছিলেন, আমরা প্রধান বিরোধী দল হয়েছিলাম। কিন্তু আপনি কি করেছিলেন একটু খেয়াল করিয়ে দেব সেলিম সাহেব। আপনি তো আজকে অনেক কথা বলছেন, কে তৃণমূলের প্রতি নরম, কে বিজেপির প্রতি গরম, অনেক কথা বলছেন। আপনি বলেছিলেন যখন কাউন্টিং স্টেশনে, বিভিন্ন কাউন্টিং স্টেশনে কাউন্টিং চলছিল, আপনি বলেছিলেন আমরা কংগ্রেসের ভোট পাইনি। প্রথম উদাহরণ আপনার দায়িত্ব জ্ঞানহীন মন্তব্যের, আমাদের কংগ্রেস ভোট দেয়নি। তাহলে কংগ্রেস যখন ভোট দেয়নি এত কাকুতি মিনতি করে তো কোনো লাভ নেই। আপনারা যখন ধরেই নিয়েছেন যে আসন সমঝোতা হলেও, বা তখন ধরে নিয়েছিলেন 2016 সালে আসন সমঝোতা হয়েছে ঠিকই, কিন্তু কংগ্রেস আমাদের ভোট দেয়নি, তাহলে আজকে এই পরিস্থিতি কেন? কেন এই অপমান? কেন আক্রমণ মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতিকে? দ্বিতীয় প্রশ্ন, এবার আসি, আপনি একজন দায়িত্বশীল ফাংশনারি আপনার দলের, আপনি রাজ্য সম্পাদক। আমাদের যেমন প্রদেশ কংগ্রেস সভাপতি থাকে, আপনি আপনাদের সেক্রেটারিয়েটের আপনি সম্পাদক, সম্পাদক মণ্ডলীর প্রধান। আপনার যদি কোনো বক্তব্য থাকে, আসন সমঝোতা বলুন, জোট বলুন, যাই বক্তব্য থাকে, আপনি চিঠি লিখে আমাদের জানান। দেখুন, আপনি আপনার বামফ্রন্টের চেয়ারম্যানকে মানবেন কি মানবেন না, আপনি পলিট ব্যুরোকে মানবেন কি মানবেন না, আপনি সেন্ট্রাল কমিটিকে মানবেন